রাধাপুর নামক কোনো একটি গ্রামে মিনা এবং সীমা তাদের মা সুমিত্রার সঙ্গে বসবাস করত। সুমিত্রা পড়ালেখা জানত না, এর কারণে সে অন্যের বাড়িতে চাকরানির কাজ করত। সুমিত্রার সংসার চালানো ভীষণ মুশকিলের হয়ে পড়েছিল, কারণ তার দুই মেয়ের পড়ার খরচও ছিল অনেক বেশি। মিনা ছিল অনেক বুদ্ধিমান একটি মেয়ে, অন্যদিকে সীমা ছিল ভীষণ অহংকারী একজন। আর নিজের বাড়ির আর্থিক অবস্থা সম্পর্কে তার কিচ্ছু যায় আসতো না। সে সবসময় শুধু নিজের স্বার্থ বুঝত। সে অনেক সময় তার মাকে মিথ্যা বলে টাকা নিত এবং সেই টাকাগুলো দিয়ে সে তার বন্ধুদের সঙ্গে পার্টি করত। অন্যদিকে মিনা, তার মা সুমিত্রা কাজে চলে যাবার পর সে বাড়ির সব কাজ করত, আর সে খাবারও রান্না করত। একদিন সীমা তার মাকে বলে, মা, আমি স্কুল থেকে সায়েন্সের প্রজেক্ট পেয়েছি, এর কারণে আমাকে 700 টাকা দাও। সীমা, আজকাল আমি খুব লক্ষ্য করছি তুমি কোনো না কোনো বায়না দিয়ে মায়ের থেকে অনেক টাকা নাও। আমিও তো তোমার স্কুলে পড়ালেখা করি, কিন্তু কই, আমার তো কখনো এত টাকার দরকার হয়নি। তুই কি আমাকে মায়ের সামনে মিথ্যাবাদী প্রমাণ করার চেষ্টা করছিস? তোর কি মনে হয় আমি মাকে মিথ্যা বলে টাকা নিই আর সেই টাকাগুলো দিয়ে নিজের বন্ধুদের সঙ্গে পার্টি করি? হ্যাঁ, মানলাম তোকে মা বেশি ভালোবাসে, তার মানে তো এইটা নয় যে আমার ব্যাপারে তুই মাকে 1000টা মিথ্যা কথা বলবি। সীমা, এ কেমন ধরনের কথাবার্তা? নিজের বোনের সঙ্গে কি কেউ এইভাবে কথা বলে? হ্যাঁ, মিনা অনেক সহজ সরল, কিন্তু তার মানে এইটা নয় যে তোমার মুখে যা আসবে তুমি ওকে তাই বলবে। আর এমনিতেও আজকে আমার কাছে কোনো টাকা নেই, কালকে টাকা পাবো তখন দিয়ে দিব। দেখো মা, আমার সামনে নাটক করো না। আমি খুব ভালোভাবে জানি তোমার কাছে টাকা আছে, তুমি শুধু আমাকে দিতে চাও না তাই। আর রইল কথা এর, ওকে আমি কখনো বোন বলে মানিই না। ও সব সময় আমার ব্যাপারে তোমাকে 1000টা মিথ্যা কথা বলে, আমার নামে নিন্দে করে, আর ও বাড়ির সব কাজ করে বলে তুমি ওকে অনেক বেশি ভালোবাসো। মাঝে মাঝে তো মনে হয় আমি তোমার কেউ হইই না। এমনটা বলার পর সীমা বাড়ি থেকে বাইরে চলে যায়। অন্যদিকে সীমার এমন কথা শুনে মিনার মন খারাপ হয়ে যায় এবং সে মনের কষ্টে কান্না করতে শুরু করে। কান্না করিস না মিনা, তুই তো জানিসই ওর কথা বলার কোনো ঢং নেই, কখন কাকে কি বলে নিজেরই ঠিক নেই। ও তো এখনো অনেক ছোট, দেখিস বড় হলে ঠিক বুঝতে পারবে। কিন্তু মা, আমিও কোনো একটা সময় ওর বয়সের ছিলাম। কই, আমি তো কখনো কারোর সঙ্গে এইভাবে কথা বলিনি। আমি সীমাকে আমার ছোট বোনের মতো ভালোবাসি, কিন্তু ও তো আমাকে নিজের বড় বোন বলে মানেই না। না মিনা, এমনটা নয়, ও রাগের মাথায় এসব বলে ফেলেছে। চল, এত সব না ভেবে এখন গিয়ে পড়ালেখা কর। আমার কাজের সময় হয়ে গেছে, আমি যাচ্ছি। এমনটা বলার পর সুমিত্রা তার কাজে তার মালকিনের বাড়িতে চলে যায়। সে বাসনপত্র ধুচ্ছিল, হঠাৎ করেই তার হাত থেকে একটা কাচের বয়ম পড়ে যায় এবং সেটি ভেঙে যায়। কাচের বয়ম ভাঙার শব্দ পেয়ে মালকিন রেগে গিয়ে সেইখানে আসে এবং বলে, এটা কি করলি চাকরানি? তুই আমার এত সাধের একটা বয়ম ভেঙে দিলি। আজকাল আমি খুব ভালোভাবে খেয়াল করছি তুই কাজে মন দিয়ে করিস না। কালকে তুই যাবার পর বাড়িতে ময়লা দেখেছি, আর এর আগে একদিন ভুল করে আমার একটা শাড়িতে চা পড়ে গিয়েছিল, ওটা দিয়েছিলাম তোকে পরিষ্কার করতে, চায়ের দাগও ভালোভাবে ওঠেনি। চল বেরো এখান থেকে, এত নোংরাভাবে যদি কাজ করিস তাহলে আমার বাড়িতে কাজ করতে আসার কোনো প্রয়োজনই নেই তোর। মালকিন, ভুল হয়ে গেছে, ক্ষমা করে দিন, আজকের পর থেকে আমি খুব ভালোভাবে কাজ করব। স্বইচ্ছায় এখান থেকে বেরিয়ে যা, নয়তো ঘাড় ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দিব, সেইটা নিশ্চয়ই তোর জন্য ভালো হবে না। তোদের মতো মানুষরা কি সহজ ভাষা বুঝতে পারিস না? ঠিক আছে মালকিন, চলে যাব, কিন্তু আজকে আমি মাসের বেতন পেতাম। আজকে যদি আমাকে পুরো মাসের বেতনটা দিয়ে দিতেন তাহলে আমার অনেক বড় উপকার হতো। টাকা? কিসের টাকা? এ যে আমার এত দামি বয়মটা ভাঙলি, এতে তোর সব টাকা কাটা পড়ে গেছে। যা, কোনো টাকা পাবি না তুই। না মালকিন, দয়া করে এমনটা বলবেন না। আজকে আপনি আমাকে টাকা না দিলে আমার ঘরে পুরো মাসের খাবার কিভাবে আসবে? এত সব কিছু আমি জানি না। এখন যদি আর 1 মিনিটও এখানে দাঁড়িয়ে থাকিস তাহলে তোকে ঘাড় ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দিব। এরপর সুমিত্রা সেই বাড়ি থেকে চুপচাপ বেরিয়ে চলে আসে। সে রাস্তা দিয়ে হাঁটছিল এবং সে অনেক কান্না করছিল। হে আল্লাহ, এটা কি হয়ে গেল? কালকে সীমা টাকা চেয়েছিল আর ওদের স্কুলের ফিসও জমা দিতে হবে, বাড়িতে খাবারও নেই, এসব কিভাবে হলো? এখন তো কিচ্ছু বুঝতে পারছি না কি করব। জানি না আবার একটা কাজের ব্যবস্থা কবে গিয়ে হবে। এভাবে কান্না করতে করতে সুমিত্রা কিছুক্ষণ পর তার বাড়িতে ফিরে আসে, কিন্তু সে তার মেয়েদের কাছে কাজ চলে যাবার কথাটি বলে না। পরের দিন হঠাৎ করেই সুমিত্রার প্রচণ্ড জ্বর চলে আসে
আর বাড়িতে যা সামান্য টাকা জমানো ছিল সেই টাকাগুলো তার চিকিৎসাতেই খরচ হয়ে যায়। বাড়ির খরচ এবং তার স্কুলের ফিস জমা দেওয়ার কারণে সুমিত্রা তার প্রতিবেশী একজন মহিলার থেকে কিছু টাকা ধার নেয়। এরপর সুমিত্রা প্রায় সময় অসুস্থই থাকতো, যার কারণে তার উপর ঋণের ভার আরও বেশি বেড়ে যাচ্ছিল। বেশ অনেকটা মাস স্কুলের ফিস জমা না দেওয়ার কারণে মিনা এবং সীমার নাম স্কুল থেকে কেটে দেওয়া হয় এবং তাদেরকে স্কুল থেকে বের করে দেওয়া হয়। এই সব কিছু দেখে সীমার প্রচণ্ড রাগ হয় এবং সে তার মাকে বলে, মা, প্রথমে তো তোমার কাজ চলে গেল, আর এরপর তুমি সবসময় অসুস্থই থাকো। আজকে যদি তোমার সঙ্গে এই সব কিছু না হতো তাহলে আমাদের অবস্থা এমন হতো না, এই পরিস্থিতি আমাদের দেখতে হতো না। শুধুমাত্র তোমার কারণে আমার পড়ালেখাটা শেষ হয়ে গেল, এমনকি আমাদের বন্ধুদের সঙ্গেও ঘোরাফেরাটাও নষ্ট হয়ে গেল। আমার বয়সের মেয়েরা কত আনন্দ ফুর্তি করে, আর আমাকে দেখো এখানে বাড়িতে বসে শুকনো রুটি চিবোচ্ছি। সীমা, মা অসুস্থ, আর এখন তুমি এইসব কথা নিয়ে পড়েছো? তোমার মায়ের সঙ্গে এভাবে কথা বলা উচিত নয়। মা আমাদের জন্য অনেক কষ্টের সম্মুখীন হয়েছে। মা সব সময় আমাদের খুশিগুলো পূরণ করার জন্য অন্যের বাড়িতে কাজ করে। আর এমনিতেও আমি তো ফুল বিক্রির কাজ শুরু করেছি, আমি যতটুকু পারি ততটুকু তো করছিই সবার জন্য, কিন্তু আমি একা আর কতটুকু করতে পারবো? আমার মনে হয় আমাদের দুইজনকে একসঙ্গে কাজ করা উচিত। দুইজনে কাজ করলে বাড়িতে অনেক বেশি টাকা আসবে, তাহলে আমাদের সংসারে একটু সচ্ছলতা আসবে। এভাবে তারা নিজেদের মধ্যে কথা বলছিল। হঠাৎ করে তাদের কাছে একজন বৃদ্ধা মহিলা চলে আসে এবং সে তাদেরকে বলে, মা, আমি পাশের গ্রামে যাচ্ছিলাম, কিন্তু হঠাৎ করে আমার অনেক বেশি ক্ষুধা লেগে গেছে। তুমি কি আমাকে কিছু খেতে দিতে পারবে? এই বুড়ি, আমাদের বাড়িতে এমন কি চোখে পড়ছে তোর যে আমরা তোকে খেতে দিতে পারবো? নিজেরাই তো দুই বেলা শুকনো রুটি খাচ্ছি, আবার কখনো না খেয়ে দিন কাটাতে হচ্ছে, আর উনি এসেছেন, উনাকে নাকি খেতে দিতে হবে। বুড়িমা, ক্ষমা করবেন, ওর পক্ষ থেকে আমি ক্ষমা চাইছি। আসলে ও এখনো অনেক ছোট, তাই মুখে যা আসে তাই বলে। এমনটা বলে মিনা রান্নাঘরে যায় এবং সে একটা রুটি নিয়ে আসে এবং সে সেটি সেই বৃদ্ধা মহিলাকে দিয়ে দেয়। এই নিন বুড়িমা, আমাদের বাড়িতে এই একটাই রুটি ছিল। বৃদ্ধা মহিলা মিনার থেকে সেই রুটিটি নিয়ে নেয় এবং সেখান থেকে চলে যায়। পরের দিন সকালবেলায় মিনা সীমার সঙ্গে জঙ্গলে যায় ফুল ছিঁড়তে। রাস্তার মধ্যে সীমা মনে মনে ভাবে, এই মিনার বাচ্চা নিজেকে কি ভাবে? ও কে আমাকে কাছে নিয়ে যাওয়ার? যদি ভুলেও আমার বন্ধুরা জানতে পারে যে আমি এভাবে ফুল বিক্রির কাজ করি, না জানি ওরা আমাকে নিয়ে কত মজা করবে। আমি এক্ষুনি ওকে শিক্ষা দিচ্ছি। তখন সীমা মিনাকে দড়ি দিয়ে গাছের সঙ্গে বেঁধে দেয় এবং বলে, এখন তুই এখানেই থাক, রাতের বেলায় জঙ্গলি জানোয়ার এসে তোকে খেয়ে ফেলবে, আর একটা মুহূর্তেও আমি তোর সঙ্গে থাকতে পারছি না। তুই আমার জীবনটা মুশকিল করে তুলেছিস, আমার বেঁচে থাকা তুই হারাম করে দিয়েছিস। এমনটা বলে সীমা যেতে শুরু করে। কিছুক্ষণ যাবার পর সে মনে মনে ভাবে, আমি তোকে দড়ি দিয়ে বেঁধে এসেছি ঠিকই, কিন্তু কে বলতে পারে ও হয়তো দড়িটা খুলে ফেলতে পারে। একবার দেখে আসি, যদি দড়ি খুলে ফেলে তাহলে আবারও ভালোভাবে বেঁধে দিয়ে আসবো। এমনটা বলে কৌতূহলবশত সীমা আবারও সেইখানে যায়, কিন্তু সে যেখানে মিনাকে দড়ি দিয়ে বেঁধেছিল সেখানে মিনা ছিল না। এরপর সীমা কিছুটা সামনে এগোয়, তখন তার নজর পড়ে মিনার ওপর। সীমা মিনার পিছু করতে শুরু করে। এরপর তারা চলতে চলতে একটা অদ্ভুত জায়গায় পৌঁছে যায়, যেখানে 3টা নদী ছিল। যেখানে তৃতীয় নদীতে ছিল সোনার ড্রেসের ঘর এবং দ্বিতীয় নদীতে ছিল রূপার ড্রেসের ঘর, আর প্রথম নদীতে ছিল একটা সাধারণ ড্রেসের ঘর। চোখের সামনে এমন দৃশ্য দেখে মিনা মনে মনে ভাবে, আরে হঠাৎ করেই আমি কোথায় চলে এলাম? আমাকে তাড়াতাড়ি এখান থেকে চলে যেতে হবে। ঠিক তখনই সেখানে একটা পরী হাজির হয় এবং বলে, তোমাকে এখানে স্বাগতম। তুমি এখান থেকে সহজে যেতে পারবে না, এখান থেকে যাওয়ার জন্য তোমাকে কিছু না কিছু একটা নিতেই হবে। পরীকে দেখে সীমা মিনার কাছে গিয়ে দাঁড়ায় এবং সে পরীকে বলে, পরী, আমি ওর বোন। আপনি তোকে এখান থেকে কিছু না কিছু একটা নিতে বলছিলেন, আমি এখান থেকে কিছু না কিছু একটা নিতে চাই। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, কেন নয়। তৃতীয় সোনার নদী থেকে তুমি অনেক সোনার কয়েন পাবে, দ্বিতীয় রূপার ড্রেসের ঘর থেকে তুমি অনেক টাকা পয়সা পাবে, আর অন্যদিকে প্রথম সাধারণ ড্রেসের ঘর থেকে তুমি কিছুই পাবে না। উল্টো সেখানে একজন বৃদ্ধ ব্যক্তি আছে যার সাহায্য করতে হবে, যাকে অনেক সেবা করতে হবে। এখন তোমাদেরকেই পছন্দ করতে হবে যে কে কোন ঘরে যাবে।
পরি, আমি সোনার ড্রেসের ঘরের মধ্যে যেতে চাই, যেখান থেকে আমি অনেকগুলো সোনা নিতে পারবো, এবং এরপর আমি রূপার ড্রেসের ঘরের মধ্যেও যেতে চাই, যেখান থেকে আমি অনেক গহনা এবং টাকা পাবো। কিন্তু আমি প্রথম সাধারণ ঘরের মধ্যে যেতে চাই না, ওর মধ্যে আমি বুড়ি মানুষের সেবা করতে পারবো না, আমার বড়লোক হওয়ার আছে। এই দারিদ্রতা ভরা জীবনে আমি অতিষ্ঠ, এই জীবন আমার আর ভালো লাগে না। পরি, আমাকে প্রথম সাধারণ ঘরের মধ্যেই যেতে দিন, আমি ওখানে গিয়ে মানুষের সেবা করতে চাই। আর দেখো সীমা, এত লোভ ভালো নয়, তুমি আমার সঙ্গে প্রথম সাধারণ জাদুর ড্রেসের ঘরের মধ্যেই চলো। না, আমি যাব না, তুমি নিজের জ্ঞান নিজের কাছেই রাখো, আর আমি এখানে অন্যের পা টেপার জন্য এত বড় হইনি। এমনটা বলার পর সীমা সোনার ঘরের মধ্যে চলে যায়, অন্যদিকে মিনাও সাধারণ ঘরের মধ্যে চলে যায়। সীমা যখনই সোনার ঘরের মধ্যে প্রবেশ করে, হঠাৎ করেই ঠিক তখনই তার উপর ঝাড়ু এবং লাঠি দিয়ে অনেক পেটনি হতে শুরু করে। তখন সোনার ঘরের মধ্যে থেকে আওয়াজ আসে, লোভী মেয়ে, এই মুহূর্তে আমার এই ঘর থেকে বাইরে বের হ, যদি এই মুহূর্তে এখান থেকে না যাস তাহলে আমি মেরে মেরে তোর জীবন বের করে নিব। এরপর সীমা তাড়াতাড়ি করে সোনার ড্রেসের ঘর থেকে বেরিয়ে যায় এবং সে আবারও রূপার ড্রেসের ঘরের মধ্যে প্রবেশ করে। সেখানে গিয়ে সীমার কারেন্টে শক লাগতে শুরু করে। এরপর সেই ঘর থেকে আবারও আওয়াজ আসে, লোভী মেয়ে কোথাকার, তুই এইখানেও চলে এসেছিস, চল বেরো এখান থেকে। অন্যদিকে মিনা যেই সাধারণ ঘরের মধ্যে যায়, সেখানে সে অনেক সোনা, টাকা পয়সা এবং গহনা দেখতে পায়। এসব দেখে মিনা অবাক হয়ে যায়। তখন সেখানে পরীটি আসে এবং বলে, মিনা, তুমি ভীষণ সৎ, এর কারণে সব কিছু তোমার সততার উপহার। অন্যদিকে তোমার বোন ছিল ভীষণ লোভী, ও ওর লোভে শাস্তি পেয়ে গেছে, এই সব কিছু তোমার, তুমি এই সব কিছু নিয়ে যেতে পারো। এমনটা শুনে মিনা অনেক খুশি হয় এবং সে পরীকে ধন্যবাদ জানায় এবং সেখান থেকে সোনা, টাকা পয়সা, গহনা সব কিছু নিয়ে নিজের বাড়িতে ফিরে যায়। অন্যদিকে সীমা, সে মার খেয়ে কান্না করতে করতে বাড়িতে ফিরে যায়। তারা দুজন সেখান থেকে চলে যাবার পর জাদুর ড্রেসের বাড়িগুলো সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। অন্যদিকে সে যখন বাড়িতে ফিরে, তখন সুমিত্রা তার কাছে এত ধন সম্পদ দেখে তাকে জিজ্ঞাসা করে, আরে মিনা, তুই এত সব কিছু কোথায় থেকে পেলি? তার মা জিজ্ঞাসা করার পর সে জাদুর ড্রেসের ব্যাপারে তার মাকে সব কিছু খুলে বলে। আর এরপর সবার আগে সে নিজের মায়ের ভালো হাসপাতালে চিকিৎসা করায়। এরপর সে তার সমস্ত ঋণ পরিশোধ করে দেয়। সুমিত্রা ঠিক হয়ে যাবার পর সে নিজের জন্য অনেক বড় একটা বুটিকের দোকান খুলে। অন্যদিকে সেই বুটিকের দোকানের সামনেই সে নিজের জন্য অনেক সুন্দর বিলাসবহুল একটা বাড়ি তৈরি করে। অন্যদিকে নিজের কাজের জন্য শাস্তি পাওয়ার পর সীমা চিরকালের জন্য শুধরে যায় এবং সে সবসময় তার বোনের কাজে সাহায্য করে। এভাবেই সবকিছু ঠিক হয়ে যায় এবং মিনা তার মা এবং বোনের সঙ্গে হাসি খুশিতে জীবন কাটায়। অনেক দিন আগের কথা, চামেলি নামে একজন মহিলা একটি আশ্রম চালাতো। সেটি ছিল অনাথ আশ্রম। সে শিশু আশ্রমের বাচ্চাদেরকে অনেক অন্যায় অত্যাচারের সাথে লালন পালন করত। ওই এতিম আশ্রমে 5 বোনও বাস করত। তারা 5 বোন অনেক ছোটবেলায় তাদের মা বাবাকে হারিয়েছিল। তাদের মা বাবার মৃত্যুর পর থেকে 5 বোন ওই এতিম আশ্রমেই বসবাস করে। অনাথ আশ্রমের মালকিন চামেলি সেখানকার সব বাচ্চাদেরকে দিয়ে অনেক পরিশ্রম করাতো। শুধু তাই নয়, বাইরে নিয়ে গিয়ে তাদের দিয়ে দিনমজুরের কাজও করাতো। এত কিছু করিয়ে নেওয়ার পরও সে ওই বাচ্চাদেরকে পেট ভরে দুমুঠো খাবারও দিত না। আর যদি তাদের দ্বারা কোনো ভুল হয়ে যেত তাহলে চামেলি তাদের অনেক পেটাতো। একদিন চামেলি ওই বাচ্চাদেরকে একদিন কাংনা নামে এক মহিলার খেতে নিয়ে গেল। এই তোমরা সবাই শোনো, সবাই মিলে এর খেতে কাজ করবে, বুঝেছো? যদি ঠিকঠাক মতো না করো তাহলে বুঝতেই পারছো আমি কতটা ডেঞ্জারাস। আমি তোমাদের সবার চামড়া তুলে নেব। ব্যাস, অনেক হয়েছে, আমাদেরকে দিয়ে অনেক চাকরির মতো খাটিয়েছো, আর নয়, আর আমরা তোমার গোলামি করব না। অনেক হয়েছে, এখন আমরা তোমার কাছ থেকে চলে যাব। এ কথা শুনে চামেলি প্রচন্ড রেগে গেল আর প্রিয়াকে অনেক জোরে থাপ্পড় মেরে বলল, কি তোর এত বড় স্পর্ধা, আমার মুখে মুখে উত্তর করিস? অনেক দিন হচ্ছে তোকে মারিনি, এই জন্য এত বাড়াবাড়ি। আজকে তোকে দেখাচ্ছি মজা। এই কথা শুনে 5 বোন অনেক ভয় পেয়ে গেল। এরপর চামেলির ভয়ে সবাই মিলে ওই খেতে কাজ করতে লাগলো। ওই দিন কড়া রোদ ছিল। রোদের মধ্যে কাজ করার কারণে তাদের প্রচন্ড পিপাসা পেল।
মালকিন, আমাদের প্রচন্ড পিপাসা পেয়েছে, একটু পানি দিন খেতে। এদিকে গাছের ছায়ায় কাকনা ঠান্ডা শরবত পান করছিল আর হাসছিল। পানি? তোমাদের সময়ের বিনিময়ে আমি চামেলিকে অনেক টাকা দিয়েছি। যতক্ষণ না তোমাদের কাজ শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত পানিও খেতে দেব না, সুতরাং চুপচাপ কাজ করো। একথা শুনে 5 বোন খুবই কষ্ট পেল। এরপর আবারও খেতে কাজ করতে লাগলো। এভাবে কঠোর পরিশ্রম করে সারাটা দিন ধরে তারা কাজ শেষ করলো। ওই কাজের ছুটি হওয়ার পরে 5 বোন আবারও অনাথ আশ্রমে চলে গেল। কিন্তু অনাথ আশ্রমের মালকিন চামেলি প্রতিদিনের মতোই তাদের সামান্যই খেতে দিল। এই দেখে 5 বোন কান্না করতে লাগলো। এরপর চামেলি আবারও পরের দিন 5 বোনকে খেতে নিয়ে গেল কাজ করার জন্য। আজকে অনেক গরম পড়ছে, পিপাসার কারণে গলা শুকিয়ে গেছে, বোধহয় আজ আর কাজ করতে পারবো না। এরকম প্রচন্ড গরমের কারণে এক এক করে সবাই বেহুশ হয়ে মাটিতে পড়ে যেতে লাগলো। এসব দেখে কাকনা প্রচন্ড রেগে গেল। এরপর কাকনা লাঠি দিয়ে 5 বোনকে মেরে মেরে ওঠানোর চেষ্টা করতে লাগলো। এই সব কিছু ওখানেই থাকা একটি সাপ দেখে ফেলল। সাপ দ্রুত এসে কাকনার পায়ে দংশন করলো। আরে, সাপ আমাকে কামড় দিয়েছে, কেউ তো বাঁচাও। সাপের বিষের কারণে ওই মহিলা কিছুক্ষণের মধ্যেই ছটফট করতে করতে মৃত্যুবরণ করলো। এরপর ওই সাপ এক এক করে 5 বোনকে ঠোকর মেরে মেরে তাদেরকে জাগিয়ে তুলল। শোনো 5 বোন, তোমাদের অত্যাচারকারী ওই কাকনা মহিলাকে আমি মৃত্যু দিয়েছি। সাপের মুখে এরকম কথা শুনে 5 বোন একেবারে আশ্চর্য হয়ে গেল। তোমরা সবাই ভাবছো তাই না যে আমি কথা কি করে বলছি? আগে আমি কি ছিলাম জানো? একজন জাদুকর ছিলাম। আমি যখন জোয়ান ছিলাম তখন অনেক বড় একটি পাপ করেছিলাম, এই জন্যই আমি অভিশপ্ত হয়ে সাপ হয়ে গেছি। তাই এখন আমি ভালো ভালো কাজ করে মুক্ত হতে চাই। তোমরা সবাই আমার সাথে চলো। এ কথা বলে ওই সাপ যেতে আরম্ভ করলো আর 5 বোন ওই সাপের পিছনে পিছনে চলতে লাগলো। সাপ তাদেরকে যেতে যেতে নিকটবর্তী একটি জঙ্গলের মধ্যে নিয়ে গেল। ওই জঙ্গলের মধ্যে নদীর কিনারে সোনার গামলাতে কিছু ফুল রাখা ছিল। শোনো 5 বোন, তোমরা এই ফুলগুলো তুলে খেয়ে ফেলো। এই ফুলগুলো হলো জাদুর ফুল। সাপের কথা তারা মেনে নিল। তারা জাদুর ফুল ছিঁড়ে খেতে লাগলো। ফুল খাওয়ার সঙ্গে সঙ্গে তাদের 5 বোনের গায়ে খুবই সুন্দর সুন্দর ফ্রক হয়ে গেল। আরে ওয়াও, এই স্যুটগুলো দেখতে কত সুন্দর, আর আমাদের গায়ে কত ভালো লাগছে রে। এরপর ওই সাপ তাদেরকে বলল, এরপর থেকে যখনই তোমরা চাইবে তখনই এই জাদুর ফক তোমাদের উপরে বরফ অথবা পানির বৃষ্টি বর্ষণ হতে লাগবে, আর সাথে সাথে এর শক্তিতে তোমরা হাওয়াতে উঠতেও পারবে। এখন থেকে তোমরা 5 বোন এই জাদু শক্তি ব্যবহার করে তোমাদের জীবন চালাতে পারো। এই কথা শুনে ওই 5 বোন প্রচন্ড খুশি হলো আর হাওয়াতে উঠতে লাগলো। উড়তে উড়তে তারা ওই গ্রাম থেকে বাহিরে বের হয়ে গেল। কিছুক্ষণের মধ্যেই তারা 5 বোন একটি বাজারে পৌঁছে গেল। তখন তাদের মধ্যে থেকে এক বোন বলল, শোনো তোমরা, বাজারের মধ্যে সব মানুষদেরকে আমরা বৃষ্টি বর্ষণ হওয়া দেখাবো। এরপর উড়ে উড়ে সবাইকে এই আজব জিনিস দেখাইলে সবাই আমাদেরকে টাকা দেবে, আর সেই টাকা দিয়ে আমরা ভালো মতো চলতে পারবো। হ্যাঁ হ্যাঁ, এটা তো অনেক ভালো আইডিয়া, আজ থেকে আমরা এটাই করব। এরপর 2 বোন বাতাসে উড়ে উড়ে বৃষ্টির বর্ষণ করলো। এরপর বাকি 3 বোন সেখানে বিভিন্ন ধরনের জাদু দেখাতে লাগলো। প্রচন্ড কড়া রোদের মধ্যে বরফের বৃষ্টিতে ভিজে ওই সব কারিশমা ও জাদুটোনা দেখে মানুষ অনেক মজা পেল। সবাই অনেক মজা করে হাততালি দিল আর তাদের 5 বোনকে অনেক টাকা দিল। এতগুলো টাকা পেয়ে 5 বোন অনেক খুশি হলো। এরপর তারা রেস্টুরেন্টে গিয়ে তাদের পছন্দ মতো খাবার কিনে খেলো। ওই দিনের পর থেকে 5 বোন মানুষদেরকে জাদু দেখিয়ে টাকা ইনকাম করা শুরু করলো। কিন্তু একদিন চামেলি তাদেরকে খুঁজতে খুঁজতে তাদের কাছে চলে আসলো। আমার কাছ থেকে চলে এসে তোমরা এখানে খুবই আনন্দে আছো তাই না? আমি তোমাদের চামড়া তুলে নেব। এরপর চামেলি অনেক বড় ডান্ডা নিয়ে 5 বোনকে মারার জন্য এগিয়ে আসতে লাগলো।
কিন্তু এইবার 5 বোন প্রচণ্ড রেগে গেল। 2 বোন চামেলিকে 2 হাত ধরে হাওয়াতে উড়াতে লাগলো। লোভী মহিলা কোথাকার, তুই আমাদের উপরে অনেক অত্যাচার করেছিস, কিন্তু এখন আর না, এবার আর আমরা তোকে ছাড়ছি না। একথা বলে 2 বোন চামেলিকে হাওয়াতে উড়াতে উড়াতে অনেক দূর নিয়ে গেল আর অনেক বড় একটি খালের কাছে নিয়ে গিয়ে তাকে খালের মধ্যে নিক্ষেপ করলো। ওই খালের মধ্যে পড়ে চামেলি মৃত্যুবরণ করলো। এভাবে দুষ্ট চামেলির কুকর্মের শাস্তি হলো। ওই দিনের পর থেকে 5 বোনের জীবনে আর কখনো কোনো দুঃখ আসেনি। এরপর থেকে 5 বোন তাদের জাদু দেখাতো আর মানুষদের কাছ থেকে টাকা ইনকাম করত। এভাবে হাসি খুশিতে বাকিটা জীবন কাটাতে লাগলো।